আচ্ছা, একদিন সকালবেলা যদি হঠাৎ আপনার বাড়িতে সবথেকে পূর্ণবয়স্ক বিড়ালটা আপনার কাছে আবদার করে, রবিবারের সকালে আপনি মাছ কিনে ফেলেছেন এই বাজারে, মাগ্গিগন্ডার বাজারে, থলের অর্ধেক অন্তত মাছে ভরেই ফিরেছেন বাড়িতে, সারা সপ্তাহ একটু রয়ে বসে মাছ খাবেন বলে, আপনার প্রিয় বিড়াল, আপনার পোষ্য বিড়াল, আপনার কোলে রোজ আদর খাওয়া বিড়াল আপনার কাছে আবদার করবে মাছ পাহারা দিতে দেওয়া। দেবেন? বিড়ালকে বলবেন এ মাছটা তুমিই পাহারা দাও? বলবেন কি আমার আজকে অগ্নিবার? তৃণমূলের জমি সওয়াল, মাছ পাহারায় বিড়াল আজকের দিনে কি অন্তত প্রমাণিত নয়? আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন, যাদের সাথে কথা বলবো, বিতর্ক করব, আমার একেবারে বাঁ দিক থেকে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আছেন, আইনজীবী এবং তৃণমূল সমর্থক। আমার সঙ্গে রয়েছেন শতরূপ ঘোষ, সিপিআইএম নেতা। আমার সঙ্গে রয়েছেন অরিত্র দত্ত বণিক, মাফ করবেন, অভিনেতা। আমার সঙ্গে রয়েছেন ক্যাপ্টেন শৈবাল ঘোষ। ক্যাপ্টেন শৈবাল ঘোষের পরিচিতি একটু আপনাদের কাছে স্পষ্ট করা ভালো। শৈবালবাবু সিঙ্গুরের কারখানা চত্বরে প্রথম নিরাপত্তা আধিকারিক। উনি চোখের সামনে সিঙ্গুরের একটা ৮০% তৈরি হয়ে যাওয়া কারখানার শ্মশান হয়ে যাওয়াটা দেখেছে। কারা কারা সেই শ্মশান করে দেওয়ার পিছনে ছিল তাদেরকেও দেখেছে। আমার সঙ্গে রয়েছেন সর্বরী মুখোপাধ্যায়, বিজেপির মুখপাত্র, এবং আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা, মুর্শিদাবাদ থেকে, কান্দি থেকে। আমি শুরু করি অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আপনার কাছ থেকে। 400 একরের জমি জেদাজেদি দেখেছি আমরা, আজকে দেখছি 350 একরের চিটফান্ডের জমি নিয়ে সরকারের দান ছড়ি। কি ধরে নেব? তৃণমূলের জমির সওয়ালটা বিড়ালের মাছ পাহারা দেওয়ার মতো ছিল না? আচ্ছা, ইউ আর অ্যাট লিবার্টি, আপনি কি ধরে নেবেন? আপনি যে শাক দিয়ে মাছ ঢাকা যায় কিনা প্রশ্ন করছিলেন, শাক দিয়ে মাছ ঢাকা না গেলেও রিপাবলিক দিয়ে যে বিজেপির দোষ এবং কিছু ক্ষেত্রে সিপিএমের পাপ, সেটা যে ঢাকার চেষ্টাটা করা যায় সেটা আমি দেখতে পাচ্ছি। আজকে যে আদালতের রায়ের প্রশ্নে আপনারা চন্দ্রকোনার যে জমি সেটা নিয়ে তো প্রশ্ন করছেন, সিঙ্গুর নিয়েও কিন্তু আমি পার্টির পলিটিক্স, বিক্ষোভ ইত্যাদি সব ছেড়ে দিলাম। সিঙ্গুর নিয়েও সুপ্রিম কোর্টের রায়ে ঠিক কি বলা হয়েছিল? আর শুধুমাত্র জমি অধিগ্রহণকে বেআইনি বলা হয়েছিল এমনটা নয়। দুজন জাস্টিসের বেঞ্চ, একজন জাস্টিস যা সব কমেন্ট করেছিলেন তৎকালীন সরকারের সোকল্ড অধিগ্রহণ প্রক্রিয়া নিয়ে, সেই কমেন্টগুলি বোধহয় সিপিএম এর নেতারা আজকে পড়লেও তাদের উপর পড়ে লাজ লজ্জা নেই, সেটা আলাদা কথা, বোধহয় কিছু লজ্জা পেলেও পেতে পারেন। ঠিক কোর্টের কথা বলেছেন আপনি, আমি ভীষণভাবে আদালতকে সম্মান করি। আপনি যে কথা আপনি বিরোধিতা করতে পারেন, আমি আপনার দেখুন, আপনাদের যেরকম একটা অ্যাবসলিউট সম্মানের ব্যাপার আমার কিন্তু নেই। কেউ যদি মনে করেন সুপ্রিম কোর্টের রায় ফল্টি বলতে পারেন, আমার তাদের কোনো আপত্তি নেই। হাইকোর্টের ইন্টারিম স্টে মাথায় তুলে নাচবো, কারণ সেটা তৃণমূলের বিরুদ্ধে তো হয়। আর সুপ্রিম কোর্ট যেহেতু সিপিএম কে সরকারকে তখন রিপ্রিমান্ড করছে, সেটা খুব খারাপ, এটা হলে হয়। আমার সম্মানটা অ্যাবসলিউট, কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। সেদিন যদি তৃণমূল কংগ্রেসের এই 400 একরের দাবি মেনে নেওয়া হতো, মানে তথ্য কেন্দ্রে পরবর্তী মিটিংটা ভেস্তে না যেত, তাহলে তো মামলাটা সুপ্রিম কোর্ট অব্দি যেত না। প্লিজ শেষ করতে দিন, যেত না। তাহলে সেদিনকে এগুলো চাপাই পড়ে যেত তো, মানে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এগুলোকে প্রকাশ্যে আনবার জন্য মামলা করতেন না। মমতা বন্দ্যোপাধ্যায় মামলাটা করেননি, এটা প্রথম কথা। যারা করেছিলেন তারা কারা সেটা দয়া করে একবার দেখে নেবেন। তারা তৃণমূল কংগ্রেসের কেউ নন, এইটুকু বলতে পারি। তৃণমূল কংগ্রেসের কোনো লোক নয়, তাদের কোনো সংগঠন, শাখা সংগঠন কেউই নয়। এবার যেই করবে তাকে যদি তৃণমূলের সঙ্গে জুড়তে চান, সেটা তো যা খুশি করতে পারেন, তাতে কিছু যায় আসে না। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যারা মামলাটা লড়েছে, যেত তথ্য কেন্দ্রের দ্বিতীয় মিটিং, যারা মামলাটি করেছেন তারা তথ্য কেন্দ্রের মিটিং, তার আগের গোপালকৃষ্ণ গান্ধীর সঙ্গে মিটিংয়ে কেউ ছিল বলে আমার জানা নেই। কিন্তু তারা মামলাটি করার ফলে সেই জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় যে মানে একদম সুপ্রিম কোর্টের ভাষায় বলতে হলে জালিয়াতি, একদম এই ভাষাটা সেখানে ব্যবহার করা হয়েছে, জালিয়াতি সে তৎকালীন বাম সরকার করেছিল, সেটা সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে। 350 আসছি 350 করে সবে একটা ইন্টারিম হিয়ারিং হয়েছে, এখনো বাকি আছে। সেখানে যদি জালিয়াতির কথা হাইকোর্ট বলে, সুপ্রিম কোর্টে বলে, মেনে নিতে হবে, সেখানে কোনো দ্বিমত নেই, ওদের কোর্টের রায় হিসেবে মেনে নিতে হবে। আমি এখানে যেটা সিঙ্গুর নিয়ে আপনারা বলছেন যে এত কান্না কাটছেন, কাঁদতেই পারেন, কাঁদাটা যেমন আপনাদের অধিকার। সেই সময় যারা অনিচ্ছুক চাষি, তাদেরকে ফেলে পুলিশ যখন মারছিল, তাদের জন্য যদি আজও কেউ কাঁদতে চান, সেটাও তাদের অধিকার। সেই সময় কৃষকদের জন্য যারা দরদ দেখিয়ে একসময় দল বানিয়েছিলেন বা তার দলকে সরকারের ক্ষমতায় এনেছিলেন, তারাই পরবর্তীতে যখন
টাটার জন্য দরদ দেখিয়ে সেই কৃষকদেরই ফেলে পেটাতে দ্বিধাবোধ করেননি, তাদের বিরোধিতা করতে গিয়ে যদি আপনার মনে হয় সে কেউ ভুল করেছে, সেটা আপনার মনে হওয়া, আমার মনে হয় তারা ঠিক করেছিল। এবং আমি এক লাইন অ্যাড করি এবং সেখানে আপনারা যেমন তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দায়ী করতে পারেন, একটা জিনিস ভুলে যাবেন না, অশোক মিত্র তিনি তৃণমূল ছিলেন না, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক বেশি কঠিন ভাষায় বুদ্ধদেব সরকারের সেই জমি নীতি বা শিল্পনীতিকে আক্রমণ করেছিলেন। আজকে সিপিআর অনির্বাণ বাবু রয়েছেন, তাদের দলে তৎকালীন শীর্ষ নেতা এবি বর্ধন, তার সাক্ষাৎকারে কি বলেছেন আমার ভুল না হলে আপনি আমাকে লিঙ্কটা পাঠিয়েছিলেন। তৎকালীন সিপিআইএম বাদ দিয়ে যত বাম দলগুলি বা বাম মনস্ক পট্টনায়কের মধ্যে যে অর্থনীতিবিদ, তারা অবধি যে ভাষায় বুদ্ধবাবুর শিল্পনীতিকে আক্রমণ করেছিলেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন বলে করেননি, তারা তাদের জায়গা থেকেই করেছিলেন। এবং ওই একটা কথা আমি আবারও বলবো, টাটার জন্য কান্না সিপিআইএম এর সরকারের পতনের মূল কারণ। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন নিশ্চিতভাবে, সে নিয়ে কোনো ভুল নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাওয়া উচিত কিনা এই প্রশ্নটা তুলে আমি শুরু করেছিলাম। অতএব আমার প্রশ্ন ছিল তৃণমূল কংগ্রেসের জমির জন্য সওয়াল সেদিনকার, সেটা আসলে বিড়ালের মাছ পাহারা দিতে যাওয়ার ইচ্ছের মতো কিনা। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া উচিত আমি এ কথাটা বলবো না। ঠিক আছে, উনি রাজনৈতিক একজন নেত্রী হিসেবে ওনার কাজ করেছেন, উনি তাতে সফল হয়েছেন, আমার সেখানে বলার কিছু নেই। আমি কতগুলো কথা বলছি, এবি বর্ধন থেকে শুরু করে প্রভাত পট্টনায়ক থেকে শুরু করে অনেকে এটা ঘটনা বুদ্ধদেব ভট্টাচার্যের জমি নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাদের মধ্যে একজনও এই প্রশ্ন তুলতে পারেননি বা এই অভিযোগ করতে পারেননি যে এই জমি নীতির পেছনে বুদ্ধদেব ভট্টাচার্যের 2 পয়সার ধান্দা ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য ওই টাটাকে জমি দেওয়ার নামে বা সিঙ্গুর কি নন্দীগ্রামের নাম করে নিজের সন্তানের জন্য বেআইনি সম্পত্তি বানায় না, এটা আমি তারা বলতে পারেননি সতর্ক, কিন্তু আমি একটু আপনাকে ধরিয়ে দিচ্ছি। পার্থ চট্টোপাধ্যায় কিন্তু সাংবাদিক বৈঠক করে, তখন সাংবাদিকতা করতাম তো। বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ের কোনো এনজিও আছে কিনা, তাকে সেখানে সেই জমি থেকে কমিশন দেওয়া হচ্ছে, হরপকাত বলতেন কিন্তু। হ্যাঁ, একদম না, সেটা আমার মনে আছে যে বাংলার ইতিহাসের সবচেয়ে সৎ রাজনীতিবিদ পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে অনেক প্রশ্ন করতেন। কিন্তু ইতিহাসের বিচার এটাকেই বলে যে আজকে যখন তৃণমূলের কোনো সমর্থকও এই বিষয়টাকে নিয়ে কথা বলেন, তারা এবি বর্ধনের রেফারেন্স দেন, পার্থ চট্টোপাধ্যায় রেফারেন্স দিতে পারেন না। কেন পারেন না আপনারা সবাই জানেন, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমি এমনিও আমার মন মেজাজ এমন নয় যে আমি ওই তর্ক করব, আমি আজকে আপনারা বুঝতেই পারছেন আমি ওইটার মধ্যে যাচ্ছি না, যেহেতু একাডেমিক আলোচনা হচ্ছে আমি সেই প্রসঙ্গে কথা বলছি। যে দেখুন, এই বুদ্ধদেব ভট্টাচার্যের কি বামফ্রন্ট সরকারের জমি নীতি নিয়ে প্রশ্ন ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু এইটা ঘটনা যে বিতর্কটা কি ছিল যে এই জমিতে কারখানা হওয়া উচিত নাকি ওই জমিতে, বিতর্ক কখনো এইটা ছিল না যে এই নেতাটা বড় চোর নাকি ওই নেতাটা, এরপরে এই মন্ত্রীটা জেলে যাবে নাকি ওই মন্ত্রীটা। বাংলায় কিন্তু 13 বছর 14 বছর এই প্যারাডাইম শিফটটা হয়েছে। দ্বিতীয় কথা, একটা কথা ঠিকই বলা হলো যে ওই মামলা হেরে যাওয়ার কথা। আমি খালি বলি, সুপ্রিম কোর্টে জমি অধিগ্রহণ নিয়ে মামলাটা বামফ্রন্ট সরকার হারেনি, পশ্চিমবঙ্গ সরকার হেরেছিল। বামফ্রন্ট ক্ষমতা থেকে চলে যাওয়ার, আমার খুব ভুল না হলে 5.5 বছর পরে 5.5 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার চলেছে এবং তাদের পক্ষ থেকে মামলাটা লড়ার, ডিফেন্ড করার প্রক্রিয়ায় আপনারা বুঝতেই পারছেন 2011-13 মের পর থেকে তাদেরকে এটা করতে হয়েছে, তারাই করবেন। তারা হারতে চেয়েছিলেন রাজনৈতিক কারণে, অতএব তারা হেরেছিলেন। কথাটা আমি এই কারণে বলছি, আপনারা জানেন রাজারহাট যেখানে আমরা এখন বসে আছি, এই যে গোটা নিউ টাউন তৈরি হয়েছিল হাটকোর মাধ্যমে জমি অধিগ্রহণ করে, যতদিন বুদ্ধদেব ভট্টাচার্য গৌতম দেব ছিলেন 9টা মামলা হয়েছিল হাটকোর বিরুদ্ধে এই নিউ টাউন তৈরি করার জন্য জমি অধিগ্রহণ নিয়ে। 9টা মামলায় বামফ্রন্ট সরকার জিতেছিল। যে কদিন বামফ্রন্ট সরকার দাঁড়িয়ে থেকে যুক্তি দিয়ে, তথ্য দিয়ে নিজেদের ভূমিকাকে ডিফেন্ড করেছিল, ততদিন পর্যন্ত কোর্টে বামফ্রন্ট হারেনি। 2011-র 5.5 বছর পরে 5.5 বছরের প্রক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন পশ্চিমবাংলার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো স্বনামধন্য উকিলরা হারার জন্য পয়সা পেয়ে সুপ্রিম কোর্টে গেছিলেন, তারা হেরেছেন। এইবার আমি কথাটা, কিন্তু তার মানে এই নয় যে আদালত রায় দিয়ে দিয়েছে বলেই বামফ্রন্ট ধোয়া তুলসী পাতা হয়ে গেল, বামফ্রন্টের ভূমিকা নিয়ে কোনো ইতিহাসের আলোচনা হবে না, হতেই পারে। কিন্তু এইটা ঘটনা যে আজ থেকে 100 বছর পরেও কেউ আঙুল তুলে এই কথা বলতে পারবেন না যে বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেন 2 পয়সার ধান্দা করে সিঙ্গুরে জমি অধিগ্রহণ করতে গেছিলেন। তাতে আপনি বলতে পারেন পলিসি ভুল ছিল, মানুষ বিচার করেছেন, হারিয়ে দিয়েছেন আমাদেরকে, আমরা মাথা পেতে সেই রায় মেনে নিয়েছি। এইটা কিন্তু মাথায় রাখতে হবে।